আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুর রহমান। আমরা এর আগে তোমাদেরকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্র উদ্ভিদ বিজ্ঞানের দ্বিতীয় যে অধ্যায়টি সেটি পড়াচ্ছিলাম, কোষ বিভাজন অধ্যায়টি। তো আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব, আমরা প্রথমেই সেই টপিকের সাথে সংশ্লিষ্ট কিছু ক্লু তোমাদেরকে দেখাচ্ছি। খেয়াল করো, এটিও কোষ বিভাজন, একটু ভালো করে খেয়াল করো। এটি কোষ থেকে বিভাজিত হয়ে দুটি কোষ হয়নি, তবে দুটি নিউক্লিয়াস হয়েছে। খেয়াল করো, এখানে দুটি কোষ হয়নি, দুটি নিউক্লিয়াস থেকে ফাইনালি গিয়ে চারটি কোষ হয়েছে। আমি আশা করছি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো আজকে আমাদের টপিকটি কি। যেহেতু একটি কোষ থেকে ফাইনালি চারটি কোষ হয়েছে, আমার মনে হয় আমরা সবাই বুঝতে পেরেছি। আজকে আমরা মিয়োসিস কোষ বিভাজন এবং এর যে বিভিন্ন ধাপগুলো আছে সেই ধাপগুলো নিয়ে পড়াবো। এর আগের ক্লাসে মিয়োসিস কোষ বিভাজন কি, কেন হ্রাসমূলক বলা হয়, কিংবা এটি কোথায় ঘটে, না ঘটলে কি হতো, এই বিষয়গুলো পড়িয়েছি। আজকে আমরা মিয়োসিস কোষ বিভাজনের ধাপগুলো পড়াবো। আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় বলছি। একইভাবে এই চ্যাপ্টারটি পড়লে বা এই অংশটি আজকে পড়লে আমরা কি যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো একটু আমরা শেয়ার করি। একটি হচ্ছে, এই অংশটুকু পড়লে আমরা প্রথমে জানতে পারবো যে মিয়োসিস কোষ বিভাজনটি বিভিন্ন ধাপে ধাপে ঘটে, সে ধাপগুলো আমরা বিস্তারিত ব্যাখ্যা করতে পারবো। এবং ফাইনালি মাইটোসিস এবং মিয়োসিসের মধ্যে কী কী পার্থক্য রয়েছে সে পার্থক্যগুলো আমরা জানতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের মূল আলোচনায় চলে আসছি। খেয়াল করো, গত ক্লাসেও আমরা পড়িয়েছিলাম মিয়োসিস ঘটে মূলত দুটি ধাপে। একটি হচ্ছে মিয়োসিস 1, যেটি মূলত হ্রাসমূলক, এবং এর পরে ছিল মিয়োসিস 2, যেটি হলো মূলত সমীকরণিক। অর্থাৎ মিয়োসিস 1-এই মূলত ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়, এবং মিয়োসিস 2-তে গিয়ে সেই ক্রোমোজোম সংখ্যাটি হ্রাস না পেয়ে ইকুয়াল থাকে। সেজন্য হ্রাসমূলক বলতে মিয়োসিস 1-কে এবং সমীকরণিক বলতে মিয়োসিস 2-কে বোঝায়। যে মিয়োসিস 1টি আছে, সেই মিয়োসিস 1-কে চারটি ভাগে ভাগ করা যায়: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং ফাইনালি টেলোফেজ। একইভাবে মিয়োসিস 2-কেও আমরা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ ভাগ করতে পারি। এক্ষেত্রে প্রোফেজ 1 যেটি আছে সেটি বলা হয় সবচেয়ে দীর্ঘ, এবং এখানে কিছু পরিবর্তন ঘটে ক্রসিং ওভার বা ক্রস ওভারের মতো, এবং সবচেয়ে দীর্ঘ এবং জটিল পর্যায়, সেজন্য বলে প্রোফেজ 1-কে। আবার 5টি উপপর্যায়ে ভাগ করা যায়। কী কী? ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ফাইনালি লাস্টলি হচ্ছে ডায়াকাইনেসিস। একইভাবে মিয়োসিস 2-তে আমরা জানি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এক্ষেত্রে মনে রাখবে সবই একই, শুধু আমরা মিয়োসিস 1-কে প্রকাশের জন্য প্রোফেজ 1 বলছি, এজন্যই যেন বোঝায় এটা মিয়োসিস 1-এর প্রোফেজ। মেটাফেজ 1 মানে হচ্ছে মিয়োসিস 1-এর মেটাফেজ। একইভাবে মেটাফেজ 2 মানে হচ্ছে মিয়োসিস 2-এর মেটাফেজ। অ্যানাফেজ 2 মানে হচ্ছে মিয়োসিস 2-এর অ্যানাফেজ। সুতরাং এই বিষয়গুলো কমন, বাট 1-2 ইউজ করা শুধুমাত্র ধাপ বোঝানোর জন্য। এবার আমরা আসছি, আমরা আজকে এই ধাপগুলো পড়াবো। তবে তার একটু বুঝিয়ে দিই, খেয়াল করো ভালো করে। এখানে খেয়াল করো, এই যে মিয়োসিসটি ঘটছে, দেখো মিয়োসিস 1-এর মাধ্যমে একটি কোষ থেকে, খেয়াল করো, দুটি কোষ কিন্তু হয়নি, দুটি নিউক্লিয়াস হয়েছে। যদি মাঝখানে এই সেল প্লেটটি হতো তাহলে কোষ দুটি পৃথক হয়েছে। তার মানে হচ্ছে মিয়োসিস 1-এর মাধ্যমে একটি কোষ থেকে একটি কোষের একটি নিউক্লিয়াস থেকে দুটি নিউক্লিয়াস তৈরি হয়, অর্থাৎ ডাইক্যারিয়ন দশা, যেটি আমরা মাইটোসিস উল্লেখ করেছিলাম। ডাইক্যারিয়ন দশা সৃষ্টি হয়, কিন্তু দুটি কোষ আলাদা হয়ে যায় না। এবং
মিওসিস টুতে গিয়ে দেখো মিওসিস টুতে গিয়ে সেই ডাইক্যারিয়নটাই আবার বিভাজিত হয়ে দেখো ফাইনালি সে 4টা কোষ সৃষ্টি করে। দেখো যদি আমরা ভাবি এখান থেকে এটি ধারাবাহিকভাবে এভাবে বলবো এই দুটি কোষ আর এই নিউক্লিয়াস থেকে ফাইনালি এই দুটি কোষ, অর্থাৎ ফাইনালি মিওসিস 1-এর মাধ্যমে 1টি থেকে 2টি, মিওসিস 2-র মাধ্যমে 2টি থেকে 4টি, অর্থাৎ ফাইনালি আমরা মোট 4টি কোষ পাচ্ছি। এবং এটাও আমরা জানি নতুন কোষগুলো ক্রোমোজোম সংখ্যা থাকে মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যার অর্ধেক, তাই আমরা বলেছিলাম হ্রাসমূলক বিভাজন। তো আমরা চলে আসছি একে একে ধাপগুলোতে। তার আগে প্রথমে আসছি প্রোফেজ 1। একটু আগে বলেছিলাম যে প্রোফেজ 1টি আছে, এটি হচ্ছে জটিল এবং ধারাবাহিক প্রক্রিয়া। খেয়াল করো, প্রোফেজ 1 হচ্ছে মিওসিস 1-এর প্রোফেজ, এটি হচ্ছে জটিল এবং ধারাবাহিক প্রক্রিয়া। তাই একে আমরা 5টি উপপর্যায়ে ভাগ করছি। আবার মনে করে দিচ্ছি কি কি: ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ফাইনালি ডায়াকাইনেসিস। অর্থাৎ প্রোফেজ 1-এর 5টি উপপর্যায়: ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। তো আমরা আসছি একটি একটি করে। প্রথমটা কি তাহলে? ল্যাপ্টোটিন। খেয়াল করো, ল্যাপটোজ ল্যাপটোজ মানে হচ্ছে চিকন, সরু। কি সরু? বলছে কিসের ন্যায় সরু? সুতার ন্যায় সরু। খুব সহজেই কথা আসছে, কোষের নিউক্লিয়াসে সরু সুতার ন্যায় যে অংশটি সেটি অবশ্যই হচ্ছে ক্রোমোজোম। তার মানে হচ্ছে এই ধাপে নিউক্লিয়াসের অভ্যন্তরে যে ক্রোমোসোমগুলো থাকে সেই ক্রোমোসোমগুলোকে সরু সুতার ন্যায় দেখায়। যেহেতু ক্রোমোসোমগুলোকে সরু সুতার ন্যায় দেখায়, তাই একে বলা হয় ল্যাপ্টোটিন বা সরু সুতার ন্যায় দশা বলা হয়। এই ধাপ মনে রাখবা, প্রোফেজ হচ্ছে প্রথম ধাপ আর ল্যাপ্টোটিন হচ্ছে প্রথমেরও প্রথম ধাপ। সুতরাং এখানে যে ঘটনাগুলো ঘটবে সবগুলো হবে একেবারে স্টার্টিং। তাহলে বলছি এই ধাপে প্রথমে নিউক্লিয়াসটি বাড়বে, দেন এরপর আস্তে আস্তে কুণ্ডলিত হওয়া শুরু হবে, ফলে পানি বের হওয়া আরম্ভ হবে। যেহেতু ক্রোমোজোমগুলো কুণ্ডলিত হয়, তাহলে খেয়াল করো, ক্রোমোজোমগুলো কুণ্ডলিত হওয়ার কারণে তাদের গায়ে দানার ন্যায় কিছু গঠন দেখা যায়। দেখো এখানে দেখা যাচ্ছে, এই গঠনগুলোকে আমরা বলি ক্রোমোমিয়ার। অর্থাৎ ক্রোমোজোমগুলো কুণ্ডলিত হবার ফলে এদের গায়ে ক্রোমোমিয়ার দেখা যায়। এক্ষেত্রে খেয়াল করো, মাইটোসিসের সাথে এটি পার্থক্য হচ্ছে, মাইটোসিস কোষ বিভাজনে কিন্তু ডিএনএ ডুপ্লিকেট হয়। কখন ডিএনএ ডুপ্লিকেট হয়? ইন্টারফেজ দশায়। মনে পড়ে G1 S G2, তার মানে S দশা বা সিনথেসিস দশায় গিয়ে ডিএনএ ডুপ্লিকেট হয়। বাট মিওসিসে ল্যাপ্টোটিন শুরু হওয়ার পর ডিএনএ ডুপ্লিকেট হয়, যদিও ভাগ হয় পরবর্তীতে মিওসিস 2-তে গিয়ে। বলা হয় এই ধাপে ক্রোমোসোমগুলো থাকে দীর্ঘ, লম্বা, অবিভক্ত এবং জট পাকানো। ফলে তুমি মাইক্রোস্কোপে দেখে বুঝতে পারবে না কতটি ক্রোমোসোম রয়েছে। আমি আবার বলছি, পুরো ব্যাপারগুলো এক এক করে বলি। এই ধাপে ক্রোমোসোমগুলোকে সরু সুতার ন্যায় দেখায়, নিউক্লিয়াসটা আকারে বড় হয়, ক্রোমোসোমগুলো কুণ্ডলিত হয়, ফলে পানি বের হওয়া আরম্ভ হয়। ক্রোমোসোমগুলো কুণ্ডলিত হওয়ার ফলে তাদের গায়ে ক্রোমোমিয়ার দেখা যায়। এই ধাপে ডিএনএ ডাবল হয় প্রতিরূপ সৃষ্টির মাধ্যমে। এই ধাপে ক্রোমোসোমগুলো থাকে দীর্ঘ, অবিভক্ত, মানে বিভক্ত হয় না, এবং জট পাকানো, পেঁচানো অবস্থায় থাকে। আর যেহেতু তারা জট পাকানো অবস্থায় থাকে বা পেঁচানো অবস্থায় থাকে, ফলে আমরা ক্রোমোসোমের প্রকৃত সংখ্যা নির্ধারণ করতে পারি না। খেয়াল করো, এক্ষেত্রে এখানে কিন্তু আমরা যদি 1 করে গণি হয়তো বলতে পারবো, বাট খেয়াল করো, এখন বলা হয় এখানে কতটি ক্রোমোসোম রয়েছে তোমরা বলতে পারবে না।
কেন? কারণ খেয়াল করো ক্রোমোজোমগুলো আছে জট পাকানো। দেখো একটি যদি আমরা নিয়ে নিই তখন হয়তো আস্তে আস্তে বুঝে যাবে কতটি, বাট খেয়াল করো এভাবে কখনো গণা সম্ভব না। তখন বলা হয় এই জন্যই ল্যাপটোটিন উপপর্যায়ে ক্রোমোজোমগুলো এভাবে জট পাকিয়ে থাকে, ফলে কখনোই বোঝা যাবে না বা তুমি জানতে পারবে না ক্রোমোজোম কয়টি আছে। আমরা জানি মেটাফেজ এর মধ্যে গিয়ে বা মেটাফেজ পর্যায়ে গিয়ে আমরা কাউন্ট করতে পারি। তাহলে আমরা পেলাম ল্যাপটোটিন। এবার আসছি জাইগোটিন। খেয়াল করো জাইগোস, জাইগোস অর্থাৎ জাইগোটিন, জোয়াল, এই শব্দটির সাথে তোমরা পরিচিত হবে। দেখবে গরু জোড়া লাগানোর জন্য যখন হাল চাষ করে গরুকে দিয়ে, তখন একটা জোয়াল দিয়ে দুটি গরুকে কাঁধে কাঁধে লাগানো হয় যাতে করে তার ইকুয়ালি থাকে, এদিক সেদিক চলে না যায়। আর থ্রেড মানে সুতা, টিন মানে হলো থ্রেড, সুতা। তার মানে হচ্ছে এই ধাপে বোঝা যাচ্ছে সুতা মানে হচ্ছে ক্রোমোজোম, সুতা মানে ক্রোমোজোম যেহেতু, সুতরাং এই ধাপে ক্রোমোসোমগুলো বা সুতার ন্যায় যে গঠনগুলো আছে তারা জোয়ালের মতো গঠন দ্বারা জোড়া বাঁধে। তাহলে আমরা বলছি এই ধাপে ক্রোমোসোমগুলো জোড়া বাঁধে। কোন ক্রোমোসোমগুলো জোড়া বাঁধে? তখন বলছে জোড়া বাঁধে যে ক্রোমোসোমগুলো সেগুলোকে বলা হয় হোমোলোগাস ক্রোমোসোম। তাহলে প্রশ্ন আসছে আবার হোমোলোগাস ক্রোমোসোম কি? তখন বলা হয় আকার। খেয়াল রাখবে, দেখো জোড়া বাঁধছে, খেয়াল করো ভালো করে, এই জায়গায় দেখো জোড়া বাঁধা শুরু হয়েছে। তখন বলে আকার, আকৃতি এবং প্রকৃতিতে একই দুটি ক্রোমোসোম, যার একটি পিতা থেকে আগত এবং অপরটি মাতা থেকে আগত এমন ক্রোমোসোমকে বলা হয় হোমোলোগাস ক্রোমোসোম বা সমসংস্থ ক্রোমোসোম। আবার বলছি আকার, আকৃতি এবং প্রকৃতিতে একই দুটি ক্রোমোসোম, যাদের একটি পিতা থেকে আগত এবং অপরটি মাতা থেকে আগত এমন দুটি ক্রোমোসোমকে বলা হয় হোমোলোগাস ক্রোমোসোম বা সমসংস্থ ক্রোমোসোম। তারা জোড়া বাঁধে, পেয়ার করে। তার মানে হচ্ছে খেয়াল করো আমাদের যে ক্রোমোসোম আছে নট 46টি, কয় জোড়া? 23 জোড়া। কেন? আমার বাবা থেকে আসছে 23টি, মা থেকে আসছে 23টি, সেই 23টি এসে প্রত্যেকটা একটির সাথে অপরটি, যদি আমরা এভাবে ভাবি এ 5টি দেখো এসে জোড়া বাঁধছে, জোড়া বাঁধছে, দেখো প্রত্যেকটি ইকুয়ালি জোড়া বাঁধছে। খেয়াল করো এই জোড়া বাঁধার পরে এখন আর কিন্তু এখানে 10টি নাই, 5 জোড়া। সুতরাং আমাদের দেহে ক্রোমোসোম সংখ্যা 46টি নয়, 23 জোড়া, এবং প্রত্যেকটা জোড়ার একটি আসছে পিতা থেকে, অপরটি মাতা থেকে। যে জোড়াগুলো রয়েছে প্রত্যেকটি জোড়ার ক্রোমোসোম দুটি আকারও একই, আকৃতিতেও একই, প্রকৃতিতেও একই, শুধু পার্থক্য একটাই, দুটির একটি আসছে পিতা থেকে, অপরটি আসছে মাতা থেকে। এই যে জোড়া বাঁধছে, এই জোড়া বাঁধার প্রক্রিয়াকে বলা হয় সিন্যাপসিস। এখানে দুটি প্রশ্ন আসতে পারে, হোমোলোগাস ক্রোমোসোম কি, সিন্যাপসিস কি? সিন্যাপসিস হচ্ছে হোমোলোগাস ক্রোমোসোমগুলোর জোড়া বাঁধার প্রক্রিয়াকে বলা হয় সিন্যাপসিস। এখন দেখো যখন জোড়া বাঁধলো, জোড়া বাঁধার পর, আচ্ছা এটা একটু বলে ফেলি, এই যে সিন্যাপসিসটি আছে খেয়াল করে, সিন্যাপসিসটি 3 ভাবে হতে পারে, 3 ভাবে। এক হচ্ছে প্রথমত এই সিন্যাপসিসটি হতে পারে, দেখো এক, এই প্রান্ত থেকে এই প্রান্তের দিকে, অর্থাৎ একটি প্রান্ত থেকে অপর প্রান্তের দিকে। 2 নম্বর খেয়াল করো হতে পারে সেন্ট্রোমিয়ার থেকে দুদিকে, মানে এখানে সেন্ট্রোমিয়ার দেখো এখান থেকে এদিকে এবং এদিকে। আবার এমন হতে পারে সেন্ট্রোমিয়ার থেকে না হয়ে যে কোনো জায়গায় র্যান্ডমলি, এখানে এখানে কিংবা এখানে যে কোনো জায়গায় র্যান্ডমলি সে জোড়া বাঁধতে পারে। অর্থাৎ এই জোড়া বাঁধার ব্যাপারটা 3 ভাবে ঘটতে পারে। কি কি? এক হচ্ছে সেন্ট্রোমিয়ার থেকে দুদিকে, এক প্রান্ত থেকে অপর প্রান্তের দিকে, অথবা একটি নির্দিষ্ট স্থানে না হয়ে যে কোনো জায়গায় র্যান্ডমলি সে জোড়া বাঁধতে পারে। বলছে যেভাবে জোড়া বাঁধুক না কেন সে জোড়া বাঁধবে। তাহলে খেয়াল করো, তাহলে জোড়া বাঁধার পর টোটাল যে ক্রোমোজোম ছিল তার অর্ধেক হয়ে যাবে না বাইভ্যালেন্ট, সরি জোড়া সংখ্যা। এই যে জোড়া বাঁধলো, জোড়া বাঁধার পর
এক এক জোড়া ক্রোমোজোমকে আমরা কি বলি, এক এক জোড়া ক্রোমোজোমকে আমরা বলি বাইভ্যালেন্ট। অর্থাৎ সিনাপসিস হয় জোড়া বাঁধার প্রক্রিয়া, আর জোড়া বাঁধার পর যে এক এক জোড়া ক্রোমোজোম হলো, খেয়াল করো, এই এক জোড়া ক্রোমোজোম, এই এক জোড়া ক্রোমোজোম, এই এক জোড়াকে আমরা কি বলি বাবা, বাইভ্যালেন্ট। তার মানে খেয়াল করো, বাইভ্যালেন্ট মানে হচ্ছে এক জোড়া ক্রোমোজোম। তাহলে ভাবো আমাদের বডিতে, আমাদের কোষে কতটি বাইভ্যালেন্ট আছে? খুব সহজ কথা, যত জোড়া ক্রোমোজোম আছে ততটি বাইভ্যালেন্ট। খেয়াল করো, যত জোড়া আমাদের আছে 23 জোড়া, তো আমাদের বাইভ্যালেন্ট 23টি। কতটি বাইভ্যালেন্ট আছে? যতটি ক্রোমোজোম আছে তার অর্ধেক। কেন? কারণ দুটি মিলেই যেহেতু একটি বাইভ্যালেন্ট হয়, সুতরাং আমাদের বডিতে টোটাল যতটি ক্রোমোজোম আছে তার অর্ধেক সংখ্যক বাইভ্যালেন্ট আমাদের থাকবে। তাহলে আমরা পেলাম এই ধাপে ক্রোমোজোমগুলো জোড়া বাঁধবে, যে জোড়া বাঁধার প্রক্রিয়াকে বলে সিনাপসিস। সিনাপসিস ঘটার পর প্রত্যেক জোড়া ক্রোমোজোমকে বলা হয় বাইভ্যালেন্ট। যে সিনাপসিসটা হতে পারে তিন ভাবে, এক প্রান্ত থেকে অপর প্রান্তের দিকে, সেন্ট্রোমিয়ার থেকে দুদিকে এবং যে কোনো স্থানে। আর জোড়া বাঁধার পর তৈরি হবে বাইভ্যালেন্ট। যেহেতু টোটাল বাইভ্যালেন্টের সংখ্যা, যেহেতু দুটি ক্রোমোজোম মিলে একটি বাইভ্যালেন্ট তৈরি হয়, সুতরাং বাইভ্যালেন্টের সংখ্যা হবে ক্রোমোজোম সংখ্যার অর্ধেক। এবার আসছি আরেকটি গুরুত্বপূর্ণ, যেটি বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খুব ডাইনামিক একটি অধ্যায়, সেটা প্যাকাইটিন। যে অধ্যায়ে খেয়াল করো ভালো করে, ক্রোমোসোমগুলো এক্ষেত্রে মোটা বা পুরু হয়ে যায়। তাহলে প্যাকাই মানে মোটা বা পুরু। কি পুরু? সুতা। আর আমরা জানি সুতা মানে হলো ক্রোমোজোম। তার মানে হচ্ছে এই ধাপে প্রত্যেকটি ক্রোমোসোমকে কিছুটা আগের তুলনায় মোটা মনে হয়। তাহলে বলছে প্রথমত খেয়াল করো, দেখো, এক বাইভ্যালেন্টের বলা হয় প্রত্যেকটি ক্রোমোজোম। খেয়াল করো ভালো করে, এখানে দেখা যায় বাইভ্যালেন্ট যেটি আছে তার মধ্যে যদি আমরা এভাবে ভাবি, দেখো, যদি এটি একটি বাইভ্যালেন্ট হয়, বলে বাইভ্যালেন্টের প্রত্যেকটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ছাড়া, দেখো এটা সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারটি ছাড়া তারা দুটি ভাগে বিভক্ত হয়। তাহলে খেয়াল করো তো, এটা কি? ক্রোমাটিড, এটাও ক্রোমাটিড, এটাও ক্রোমাটিড, এটাও ক্রোমাটিড। তার মানে হচ্ছে এখানে বাইভ্যালেন্টের প্রত্যেকটি ক্রোমোসোম সেন্ট্রোমিয়ার ছাড়া, খেয়াল করে এখানে ভালো করে, দুটি খণ্ডে বিভক্ত হয়। তাহলে একটা বাইভ্যালেন্টে রয়েছে দুটি ক্রোমোসোম। যদি ক্রোমোসোমের প্রত্যেকটি ক্রোমোসোমের দুটি ক্রোমাটিড তৈরি হয়, তাহলে একটি বাইভ্যালেন্টে রয়েছে দুটি ক্রোমোসোম, সো ক্রোমাটিড হবে কয়টি? 4টি। আর যেহেতু সেন্ট্রোমিয়ার ভাগ হবে না, তাই বলা হয় এক্ষেত্রে একটি বাইভ্যালেন্টে থাকবে 4টি ক্রোমাটিড এবং দুটি সেন্ট্রোমিয়ার। তার মানে হচ্ছে এই ধাপে বাইভ্যালেন্টে, যেটা আগে তৈরি হয়েছিল জাইগোটিনে, প্রত্যেকটি ক্রোমোসোম সেন্ট্রোমিয়ার ছাড়া দুটি খণ্ডে বিভক্ত হবে। ফলে প্রত্যেকটি বাইভ্যালেন্টে 4টি ক্রোমাটিড কিন্তু দুটি সেন্ট্রোমিয়ার দেখা যাবে। আর এই দশাকে বলা হয় টেট্রাড। কি বলা হয়? টেট্রাড। তাহলে প্রশ্ন আসতে পারে টেট্রাডটা কি? টেট্রাড কি? আমরা বলবো এভাবে, বাইভ্যালেন্টের প্রত্যেকটি ক্রোমোসোম সেন্ট্রোমিয়ার ছাড়া দুটি খণ্ডে বিভক্ত হয়ে যখন 4টি ক্রোমাটিড এবং দুটি সেন্ট্রোমিয়ার বিশিষ্ট দশা সৃষ্টি করে, তখন তাকে টেট্রাড বলে। আবার বলছি, এই ধাপে বাইভ্যালেন্টের প্রত্যেকটি ক্রোমোসোম সেন্ট্রোমিয়ার ছাড়া দুটি খণ্ডে বিভক্ত হয় বা অনুদৈর্ঘ্যভাবে দুটি ভাগে বিভক্ত হয়। তার মানে হচ্ছে প্রত্যেক ক্রোমোসোম থেকে দুটি ক্রোমাটিড হয়। সে অর্থে প্রত্যেকটি বাইভ্যালেন্টে থাকবে দুটি সেন্ট্রোমিয়ার কিন্তু 4টি ক্রোমাটিড।
এখন খেয়াল করো, এক্ষেত্রে যদি আমরা এভাবে ভাবি, এই যে নীল নীল যেটি দেখো বা লাল লাল যেটি দেখো, এই লাল যে একটি আরেকটি লাল দেখো, দুটি লাল 1 এবং 2 দেখো, এই লাল 1 এবং 2 দুটি আসছে কিন্তু একই মাতৃক্রোমোজোম থেকে। একইভাবে যে নীলের 1 এবং 2 দেখো, এরাও আসছে একই মাতৃক্রোমোজোম থেকে। তার মানে হচ্ছে নীলের 1, 2 পরস্পর এর বোন, একই মা থেকে যেহেতু আসছে তারা বোন। আবার লালের 1 এবং 2 যেহেতু একই মা থেকে আসে তারাও বোন। বাট খেয়াল করো, লালের 1 এর সাথে নীলের 1, কিংবা লালের 1 এর সাথে নীলের 2, কিংবা লালের 2 এর সাথে নীলের 2, এরা কিন্তু একই মা থেকে আসেনি, মানে এরা বোন নয়। তাহলে বলছে একই বাইভ্যালেন্টে যে 4টি ক্রোমাটিড আছে এই মুহূর্তে, তার মধ্যে বলা হয় একই ক্রোমোসোমে 2টি ক্রোমাটিড, মানে লাল লালকে পরস্পরের সিস্টার ক্রোমাটিড, বা নীল নীলকে পরস্পরের সিস্টার ক্রোমাটিড, এবং ভিন্ন ক্রোমোজোমে ক্রোমাটিড, মানে লালের সাপেক্ষে নীলকে কিংবা নীলের সাপেক্ষে লালকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। আবার বলছি, এক্ষেত্রে বাইভ্যালেন্টের একই ক্রোমোজোমে 2টি ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড, এবং ভিন্ন ক্রোমোজোমে 2টি ক্রোমাটিডকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড বলে। তার মানে হচ্ছে এক্ষেত্রে একই মা থেকে আসলে সিস্টার, আর ভিন্ন থেকে আসলে হবে নন সিস্টার। বলা হয় এক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটে, খেয়াল করো ভালো করে, লালের সাথে নীল, ভালো করে খেয়াল করো, আমি একটু বড় করে এখানে দেখিয়েছি, দেখো ভালো করে, দেখো এখানে খেয়াল করো, লাল এবং নীল হচ্ছে নন সিস্টার, তারা এর 2টি ক্রোমাটিড, এটি না কিন্তু এ সাইডেরটি খেয়াল করো, তারা পরস্পরের সাথে অবস্থান করছে জোড়া লেগে ইংরেজি 1 অক্ষরের মতো। তার মানে হচ্ছে এই ধাপে 2টি নন সিস্টার ক্রোমাটিড পরস্পরের সাথে যুক্ত হয়ে ইংরেজি X অক্ষরের মতো অবস্থান করে। আর X অক্ষরের মতো এই যে অবস্থানটি করে বা গঠন সৃষ্টি করে, একে বলা হয় কাইজমা। আবার প্রশ্ন আসতে পারে জ্ঞানমূলক হিসেবে, কাইজমা কি? আমরা কি বলবো? প্যাকাইটিন উপপর্যায়ে 2টি নন সিস্টার ক্রোমাটিড পরস্পরের সাথে যুক্ত হয়ে ইংরেজি X অক্ষরের মতো যে গঠন সৃষ্টি করে তাকে কাইজমা বলে। আবার বলছি, প্যাকাইটিন উপপর্যায়ে 2টি নন সিস্টার ক্রোমাটিড পরস্পরের সাথে যুক্ত হয়ে ইংরেজি X অক্ষরের মতো যে গঠন সৃষ্টি করে তাকে কাইজমা বলে। এখন দেখো, এই কাইজমাটি আসলে কয়টি হবে বা কয়টা জায়গায় তারা ক্রোমাটিডগুলো যুক্ত হবে, এটা ডিপেন্ড করে এই যে ক্রোমোজোমের বাহু, তার উপর। যদি ক্রোমোজোম বাহুটি ছোট হয়, খেয়াল করো, তাহলে একটি কাইজমা হতে পারে, না হতে পারে। আবার এই ক্রোমোজোম বাহুটি যদি দীর্ঘ হয়, লম্বা হয়, তখন একাধিক জায়গাতেই কাইজমা তৈরি হতে পারে। তার মানে হচ্ছে কাইজমা কয়টি হবে এটা ডিপেন্ড করছে ক্রোমোজোমের বাহুর উপর। তার বলছে যখন কাইজমা সৃষ্টি হয়, এর পরবর্তীতে এই কাইজমা সৃষ্টির পর যেখানে কাইজমা সৃষ্টি হয় সেখানে ক্রোমোজোম খণ্ডাংশের বিনিময় হয়। যেখানে কাইজমা সৃষ্টি হয় সেখানে ক্রোমোজোমে খণ্ডাংশের বিনিময় হয়। এই বিনিময়কে বলা হয় ক্রসিং ওভার, যা আমরা তোমাদেরকে আলাদা টপিকে পড়াবো। তাহলে আবার বলছি, কাইজমা সৃষ্টির ফলে যে স্থানে কাইজমা সৃষ্টি হয় সেখানেই তাদের ক্রোমোজোম অংশের বা ক্রোমাটিড অংশের বা জিনের বিনিময় ঘটে। এই বিনিময়কে বলা হয় ক্রসিং ওভার। খুব সহজ ভাষাতে আসে জ্ঞানমূলক। ক্রসিং ওভারকে তখন বলবো কাইজমা সৃষ্টির ফলে ক্রোমাটিড অংশের মধ্যে বা ক্রোমোজোমের খণ্ডাংশের মধ্যে, খেয়াল করো, ক্রোমাটিড অংশের মধ্যে বা ক্রোমোজোমের মধ্যে যে খণ্ডাংশের বিনিময় ঘটে তাকে ক্রসিং ওভার বলে। আর এটি বিস্তারিত ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে আবার পড়াবো। তো আজকে আমরা যে বিষয়গুলো পড়িয়েছি দেখে আমরা পারি কি না কিছু জ্ঞানমূলক প্রশ্ন। বাইভ্যালেন্টকে আমরা পারি, সবাই মিলে একটু আগে পড়েছিলাম। হোমোলোগাস ক্রোমোজোমগুলো জোড়া বাঁধার পর প্রত্যেক জোড়া ক্রোমোজোমকে বলে বাইভ্যালেন্ট। সিনাপসিস কি পারি? হোমোলোগাস ক্রোমোজোমগুলো জোড়া বাঁধার প্রক্রিয়াকে সিনাপসিস বলে। কাইজমা কি? তাও পারি। 2টি হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড
পরস্পরের সাথে যুক্ত হয়ে ইংরেজি এক্স অক্ষরের মতো যে গঠন তৈরি করে তাকে বলে কাইজমা। ক্রসিং ওভার কি তাও পারি। কাইজমা সৃষ্টির ফলে ক্রোমোজোম খণ্ডাংশের যে বিনিময় হয় তাকে বলা হয় ক্রসিং ওভার। সিস্টার ক্রোমাটিড কি একই ক্রোমোজোমের যে দুটি ক্রোমাটিড তাকে বলে সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার কি ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিডকে বলে নন সিস্টার ক্রোমাটিড। একটি মনে করে দিই তোমাদেরকে, আমাদের এই যে দুটি বা তিনটি জ্ঞানমূলক প্রশ্ন এগুলো কিন্তু আমাদের গত ক্লাসে ছিল, বাট আমরা তখন আলোচনা করতে পারিনি। এই জন্য বলেছিলাম তোমরা পাওনা আছো, আমরা এগুলো আজকে আলোচনা করলাম। তা আমরা পেরেছি এগুলো বা পারবো ইনশাল্লাহ। এবং সবার শেষে আমরা দেখি আমাদের যে শিক্ষণ ফল ছিল তার সাথে আমরা যে বিষয়গুলো বলেছিলাম আমরা পারি কিনা। এখন মায়োসিস 1 কি পারি, সবাই পারি আমরা। ক্রসিং ওভার কি তাও আমরা পারি। সিস্টার ও নন সিস্টার ক্রোমাটিড কি এটাও আমরা পারি। মায়োসিস কোষ বিভাজনের সাথে সমীকরণিক বিভাজনের পার্থক্য এখন তো আমরা করতে পারবো ইনশাল্লাহ। তোমরা বাসায় যে মিওসিস 1-এর যে ধাপগুলো আমরা পড়ালাম সেই ধাপগুলো একটু বাসায় প্র্যাকটিস করবে, ক্যারেক্টারগুলো লিখবে। তো আজকে পর্যন্তই, ইনশাল্লাহ আবার দেখা হবে। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।